কলকাতা মানেই শুধু ট্রাম, রসগোল্লা আর বই মেলা নয়। এই শহরের গায়ে লেগে আছে এক অদ্ভুত সময়ের ঘ্রাণ, যা এক সময়ের বাঙালিকে শিখিয়েছিল বিলাসিতা, আবার দেখিয়েছিল পতনের ছবিও। আজ আমরা ফিরে তাকাবো সেই সব সময়ের দিকে, যখন বাঙালিদের এক অংশ হয়ে উঠেছিলেন বাবু। আমি সৌগত, আর আপনি দেখছেন অতীতের খোঁজে। আজকের পর্ব কলকাতার বাবুয়ানা, ইতিহাস, ঐতিহ্য ও বিতর্ক। বাবু কথাটির মানে কি? এই ছোট্ট শব্দটিতে জড়িয়ে আছে এক বিশাল সময়ের কাহিনী। একসময় বাবু শব্দটি ছিল শ্রদ্ধার। উচ্চশিক্ষিত ভদ্রলোক, ইংরেজি জানা মানুষদের বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাবু হয়ে উঠল ঠাটবাট, বিলাসিতা, অপচয় আর কৃত্রিমতার প্রতীক। 1819 শতাব্দীর কলকাতা ছিল ব্রিটিশ আমলের রাজধানী। ইংরেজ শাসনের প্রভাবে বাঙালি সমাজে শুরু হয় এক নতুন ধারা। যারা প্রথম ইংরেজি শিক্ষা গ্রহণ করেন, যারা ইউরোপীয় কায়দায় জীবনযাপন করতে শুরু করেন, তারা ধীরে ধীরে বাবু হিসেবে পরিচিত হন। এই বাবুদের কিভাবে জন্ম হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কলকাতায় গড়ে ওঠে এক নতুন ধনী শ্রেণী। জমিদার, রাজস্ব ঠিকাদার, আমদানি রপ্তানিকারক ও ইংরেজ চাকরিতে থাকা উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ হঠাৎ করে বিপুল অর্থের মালিক হয়ে উঠলেন। এই সম্পদের সাথে এলো বিলাসবহুল জীবনযাত্রা। ইংরেজ কেতা পোশাক, বিশাল বাড়ি, নাচ গান, সাহেবদের মতন ঘোড়ার গাড়ি, চায়ের পার্টি। বাবুদের এই জীবনযাত্রায় তৈরি করলো বাবু সংস্কৃতির ভিত। বাবুরা নিজের পোশাকে রীতিমতো স্টেটমেন্ট দিতেন। ধুতি হতো 1 হাত চওড়া, আর তার উপরে থাকতো কড়া স্টার্চ। কুর্তা থাকতো জরির কাজ করা, সিল্ক বা মসলিনের তৈরি। জুতো, মোজা আর কাঁধে এক গোছা চাদর। বিলেত ফেরত বাবুরা আবার স্যুট, বুট, টাই এবং মাথায় হ্যাট পরতেন। চালচলনে বাবুরা চাইতেন ইংরেজদের মতন কর্তা হতে। দাসদাসী, খানসামা, গাড়োয়ান, পানসারি সব নিয়েই চলতো বাবুদের বাড়ি। এমনকি হুক্কা টানাও ছিল বাবুদের ফ্যাশনের অংশ। বাবুদের কথা বলছি, আর তাদের বাড়ির কথা না বললে হয়। বাবুদের বাড়ি মানে যেন এক একটা রাজপ্রাসাদ। মাখন বর্ণ রং করা উঁচু দালান, লোহার রেলিং, মার্বেল সিঁড়ি, ফুল ফ্রেম আয়না, মেহগিনি কাঠের আসবাবপত্র, দেওয়ালে ইউরোপীয় চিত্রকলা, আর ঘরের মাঝে থাকতো ঝাড়বাতি, হুক্কা, সেতার ও হারমোনিয়ামও থাকতো। খাওয়া দাওয়াতেও বাবুরা ছিলেন পরিপাটি। ফরাসি কুক বসানো হতো অনেক বাড়িতে। কোরিয়ান চা, বিলেতি বিস্কুট, কাঠের বাক্সে আনা ফল সবই থাকতো মেনুতে। আর খাবার পর হতো পান, আতর আর হালকা সোডা পান। অনেক বাবুরই বিলাসিতার কেন্দ্র ছিল বিদেশি ওয়াইন। বাবুরা শুধু খাওয়া দাওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না, তাদের এক একজনের শখ ছিল রাজরাজাদের মতন। অনেকেই ঘোড়দৌড়, নাটক দেখা, সঙ্গীতানুষ্ঠান, কাব্যচর্চা, পুতুল নাচ, হাতির হাউদায় চড়া ইত্যাদিতে মজে থাকতেন। বাইজি বা নর্তকীদের গান ও নাচ ছিল বাবুদের প্রিয় বিনোদন। অনেকেই নিজস্ব বাইজি রাখতেন, যারা শুধু তার জন্যই গাইতেন ও নাচতেন। এসব পার্টি আয়োজন হতো গভীর রাত্রে, যেখানে আসতো চেনা বাবুরা। বিলেতি পানীয় চলতো এই আসরে। হুক্কা পান ছিল অভিজাততার প্রতীক। অনেক বাবু হুক্কার মধ্যে বিদেশি সুবাসিত তামাক আনতেন। কেউ কেউ তো সোনার উপর হুক্কাও ব্যবহার করতেন। এছাড়া হুজুগে খরচ ছিল আর একটা বিষয়। যতই দাম হোক না কেন, বাজারে নতুন কিছু এলেই কিনে ফেলতেন। বাবুয়ানা শুধু বাহ্যিক নয়, এর একটা সাংস্কৃতিক দিকও ছিল। কলকাতার বাবুদের হাত ধরেই তৈরি হয়েছিল বিখ্যাত নাট্যদল, যাত্রাদল এবং সাহিত্য চর্চার আসর। দেবেন্দ্রনাথ ঠাকুর, রামনারায়ণ তর্করত্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তরা বাবুদের পৃষ্ঠপোষকতায় অনেক সাহিত্য রচনাও করেন। নাট্যচর্চা, থিয়েটার বাবুদের প্রিয় বিনোদন ছিল। গিরিশ ঘোষ, অমরেন্দ্রনাথ দত্ত প্রমুখ বাবুদের সহায়তায় থিয়েটারের বিকাশ হয়। বাবুরা প্রথমবারের মতন মহিলাদের মঞ্চে অভিনয় করতেও উৎসাহ দিয়েছিলেন। কলকাতার বাবু কালচারের হাস্যরসাত্মক চিত্র সবচেয়ে জীবন্তভাবে উঠে আসে হুতুম প্যাঁচার নকশার বইটিতে। কালীপ্রসন্ন সিংহ এই ছদ্মনামে এমন একটি সামাজিক চিত্র আঁকেন, যা একদিকে যেমন মজার, তেমনই তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক। রাধারমণ বাবু নামটি এই বইয়ের প্রতীক হয়ে ওঠে। অতিরিক্ত ভান, বিলাস, অলস্য, ইংরেজ অনুকরণ এবং খরচে জীবনের জন্য বাবুদের জীবনযাত্রা যতই রঙিন হোক, সমাজে তাদের ঘিরে হয়েছিল ব্যাপক সমালোচনা, আর তাদের নিয়ে ব্যঙ্গচিত্র ছাপা হতো সংবাদপত্রে।
বাবু মানেই তখন অনেকে বুঝতেন অকর্মণ্য, ইংরেজ তোষামতকারী, ভাড়ামো করা লোক। নাটকে, যাত্রায়, এমনকি কবিতাতেও তাদের কটাক্ষ করা হতো। এই বাবুদের যেভাবে উত্থান হয়েছিল ঠিক সেভাবেই পতনও হয়েছিল। 19 শতকের শেষ দিকে কোম্পানি রাজ থেকে ব্রিটিশ আমলের পরিবর্তন আসে প্রশাসন ও অর্থনৈতিক ধরনে। কর ব্যবস্থার পরিবর্তন, ব্যবসার আধুনিকীকরণ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, এসবের ফলে বাবুদের প্রভাব কমতে থাকে। অনেকেই তাদের ভোগবিলাস ধরে রাখতে না পেরে ঋণের বোঝায় ডুবে যান। কেউ কেউ বাড়ি বিক্রি করেন, কেউ বা বাবুগিরি ছাড়তে বাধ্য হন। তবে এই বাবুদের ব্রহ্ম আন্দোলন ও নবজাগরণের প্রভাব ছিল। সব বাবুই কিন্তু নাচ গান আর বিলাসিতায় ডুবে ছিলেন না। দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেনের মতন অনেকেই বাবু শ্রেণী থেকে উঠে এসেছিলেন, যারা সমাজ সংস্কার, নারী শিক্ষা, বিধবা বিবাহ ইত্যাদিতে নেতৃত্ব দেন। তারা চেয়েছিলেন ইংরেজি শিক্ষা গ্রহণ করে ভারতীয় সমাজকে এগিয়ে নিয়ে যেতে, আর তাদের উদ্যোগী বাংলা নবজাগরণ সম্ভব হয়। আজকের দিনে আমাদের বাবু শব্দটা শুনলেই যেন একটু হাসি পেয়ে যায়, কিন্তু ইতিহাস জানলে বোঝা যায় এটা ছিল এক যুগের প্রতিচ্ছবি। বাবুয়ানা মানে শুধু বিলাসিতা নয়, এটা ছিল এক দ্বন্দ্বের সময়। আধুনিকতা বনাম ঐতিহ্য এবং ইংরেজ অনুকরণ বনাম জাতিসত্তা। আজও শোভাবাজার, বাগবাজার, চিতপুর, ভবানীপুরের বহু পুরনো বাড়ি আমাদের মনে করিয়ে দেয় সেই বাবুদের গল্প। নাট্যদল, সাহিত্য, এমনকি সিনেমাতেও এই বাবু চরিত্র ফিরে আসে। বাবুয়ানা নিয়ে নানান মত, নানান বিতর্ক থাকতে পারে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে কলকাতার ইতিহাসে বাবু সংস্কৃতি এক অমূল্য অধ্যায়। এটা ছিল রঙিন, বিতর্কিত, কিন্তু গভীরভাবে সাংস্কৃতিক। আজকের অতীতের খোঁজে আমি যদি আপনাকে সেই যুগে একটু হলেও নিয়ে যেতে পারি, সেটাই আমার সার্থকতা। দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।